স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। যতটুকু করতে পারলেন অতটুকুই অ্যাচিভমেন্ট ধরে নেন, আর বাকিটুকু আপনি তাদের কাছ থেকে প্রতিজ্ঞা বা কথাটা আদায় করেন যে আপনারা গেলে এই কাজগুলো করবেন, এটা সবাই চায়। রাতারাতি কোনো কিছু আমূল পরিবর্তন করে ফেলার চিন্তাটা থেকেও সরে আসা উচিত। কমিশনের রিকমেন্ডেশন যদি সরকার মনে করে দেন এটা উচিত, 10টা পলিটিক্যাল পার্টি মনে করে দেন আমি করবো না, এটা নো, সেটার জন্য আমি মনে করি না যে এটা বন্ধ রাখতে হবে। এবারে থাকছে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। মৌলিক 18টি বিষয়ের মধ্যে 8টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে সবগুলো দল। একজন বিশ্লেষক বলছেন, যেসব বিষয়ে বাকি থাকবে সেগুলো ভবিষ্যৎ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে আরেকজন বিশেষজ্ঞ মনে করেন, দলগুলো একমত না হলেও প্রয়োজনীয় কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে বিস্তারিত। গঠনের পর 2 দফায় এখন পর্যন্ত 55 কার্যদিবস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি তারা। জুলাইয়ের মধ্যেই কমিশন জাতীয় সনদ ঘোষণার পরিকল্পনা করলেও এ পর্যন্ত একমত হয়েছে কেবল সংবিধানের 70 নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব সহ 5টি বিষয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দল ও কমিশন। নাম বদলের পরও দলগুলো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে। বিশ্লেষকরা মনে করেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনা যাবে না। সেক্ষেত্রে সব পক্ষেরই উচিত কিছু বিষয়ে ছাড় দিয়ে জুলাই সনদের দিকে এগোনো। জোর না করে বরং যে বিষয়গুলোতে ঐকমত সহজে পৌঁছা সম্ভব সেইগুলো করেই চূড়ান্ত করাটা বেটার। বরং যতটুকু করতে পারলেন অতটুকুই অ্যাচিভমেন্ট ধরে নেন, আর বাকিটুকু আপনি তাদের কাছ থেকে প্রতিজ্ঞা বা কথাটা আদায় করেন যে আপনারা গেলে এই কাজগুলো করবেন, এটা সবাই চায়। সেটা জনসমক্ষে ঘোষণা করেন, পাবলিকের কাছে বলেন যে তারা আমাদেরকে এই কথা দিয়েছে। কোনো প্রস্তাবে 100% মানুষ একমত হবে না, যে একমত হওয়ার জন্য ছাড় দিয়ে সমঝোতা করা উচিত এবং দেশের স্বার্থটাকে চিন্তা করে এটা করা উচিত। আর দ্বিতীয় যেটা করা উচিত, যে রাতারাতি কোনো কিছু আমূল পরিবর্তন করে ফেলার চিন্তাটা থেকেও সরে আসা উচিত। কারণ আমরা হুট করে বড় কোনো পরিবর্তন কিন্তু মানুষ ওটা নিতে পারে না। যে কোনো পরিবর্তনকেই মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হলে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে নিতে হয়। নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, অনেক বিষয়ে দলগুলো একমত না হলেও দেশের স্বার্থে কিছু বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিতে পারে। পলিটিক্যাল পার্টি বলে নাই বলে আমি ওই রিফর্মটা করবো না, এটা রেখে দিলাম, এই সিস্টেমটা আমি পছন্দ করছি না। এই জায়গায় যাওয়া ঠিক না। আলটিমেটলি দেশের সরকারকে শেষ কথা বলতে হবে, কিছু রিস্ক নিয়ে কিছু সংস্কার করতে হবে। কমিশনের রিকমেন্ডেশন যদি সরকার মনে করে দেন এটা উচিত, 10টা পলিটিক্যাল পার্টি মনে করে দেন আমি করবো না, এটা নো, সেটার জন্য আমি মনে করি না যে এটা বন্ধ রাখতে হবে। এদিকে এখনও কমিশনের আলোচনার টেবিলে ওঠেনি সংবিধান সংশোধন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকা না থাকার বিষয় এবং জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রের মূলনীতি কী হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু সহ নির্বাচন পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দল এবং কমিশন। কমিশনে ঐকমত্যের অগ্রগতি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। রাশেদ খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই কমিশন গঠনের পরে 55টি কার্যদিবস
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে, সেই আলোচনায় আপনারাও ছিলেন। কিন্তু এখন পর্যন্ত যেগুলো মোটা দাগে গুরুত্বপূর্ণ ইস্যু, যেগুলো খুবই আলোচিত ইস্যু, সেসব বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি, রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। কি দেখেন আসলে? ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, এখানে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন যে আসলে সবগুলো বিষয়ে সবাই একমতে আসতে পারবে না, এটি স্বাভাবিক এবং এটি গণতন্ত্র। সেই জায়গায় সরকারকে অবশ্যই যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলো আসলে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে। এবং সংস্কার আসলে কি? সংস্কার সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসা। সরকার যদি মনে করে না আমি কোনো বিষয়ে চাপিয়ে দিব, কিন্তু পরবর্তীতে যদি আসলে কোনো দল ক্ষমতায় এসে সেটা তার কাছে গ্রহণযোগ্য না হয়, সেটা কিন্তু সে নাও রাখতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। হ্যাঁ, যদি অন্য দল মনে করে যে আমি এই সংস্কার করতেই হবে, আগামীতে সেই দল জনগণের কাছে যাবে এবং জনগণ যদি তাকে ভবিষ্যতে ক্ষমতায় বসায়, তখন তিনি এই সংস্কার করবেন। অর্থাৎ আমাদের সর্বশেষ যে হাতিয়ার সেটি হলো যে সংস্কারের সব বিষয়গুলোতে সবাই একমত আসবে না, এটা যেমন সত্য, এবং কিছু বিষয়ের জন্য জনগণের কাছেও কিন্তু যেতে হবে। যদি এনসিপি মনে করে যে আমার এই বিষয়গুলো অবশ্যই দরকার, তাহলে এনসিপি কে ক্ষমতায় গিয়ে সেইগুলো সংস্কার করতে হবে। যদি গণ অধিকার পরিষদ বা জামাত ইসলাম মনে করে যে আমার এইগুলো সংস্কার না হলেই নয়, তাহলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, আগামীতে সরকার গঠন করতে হবে। আর বিএনপি যদি তারা মনে করে যে না আমরা এইগুলো আসলে আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভবপর নয়, সেক্ষেত্রে তো আসলে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিলে সেটা আসলে বাস্তবায়ন করা কঠিন হবে। সেই জায়গায় আমার কাছে মনে হয় সবগুলো দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের পথেই সরকারকে অগ্রসর হতে হবে। দেখেন, আমরা যখন 2021 সালে দল গঠন করেছি, এখন যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের যে ঘোষণাপত্র 21 দফা কর্মসূচি সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। এখন আমি যদি দলগতভাবে আজকে বলি যে আমার এই দাবিগুলো আজকে আলোচনায় এসেছে, এগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে বাংলাদেশে আমি কিন্তু নির্বাচন হতে দিব না। আমি এই কথা বলা মানে আমার একটি আসলে ফেসিবাদী আচরণ মানুষের কাছে কিন্তু সেটার আচরণ বহিঃপ্রকাশ ঘটবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকেই সহনশীলতা এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। বিএনপি 10 বছরের ব্যাপারে একমত হয়েছে, এটাকে আমি পজিটিভ ভাবেই দেখছি। হয়তো ভবিষ্যতে আরো অনেক ব্যাপারে তারা একমত হবে। এখন সরকার যদি মনে করে না বিএনপি গণ অধিকার পরিষদকে বা এনসিপি কে শতভাগ একমতে আনতে হবে, সেটা আসলে সরকারের জন্য খুবই কঠিন হবে। এখন সরকার সেটা মোটামুটি বোঝা যাচ্ছে, এবং আপনি যেটি বললেন সেই স্পিরিটে আসলে সবগুলো দল এখন পর্যন্ত আছে কিনা সেটাও প্রশ্ন। আপনি যেভাবে বলছিলেন যে যতদূর পর্যন্ত ঐক্যমত্য হচ্ছে যে সেটি গ্রহণ করে পরেও সুযোগ আছে। আমার মনে হয় আমি একটু শেষ করি। আমার মনে হয় যে দেখেন, সংস্কারের ব্যাপারে কিন্তু প্রত্যেকটা দল একমত, কিন্তু সংস্কারের ক্ষেত্রে কতটুকু কোন দল চাই সেক্ষেত্রে কিছু ভিন্নমত রয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে সরকার এই যে 11 মাসে সরকার আসলে কতটুকু দৃশ্যমান সংস্কার করতে পেরেছে? গণহত্যার বিচার করা, এই ব্যাপারে কি আমাদের কারো দ্বিমত আছে? সরকার এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করতে পারলো না। এবং সরকার উপদেষ্টারা যদি মনে করে যে শেখ পরিবার বড় পরিবার, এই পরিবারের কাউকে ধরতে হলে একমত লাগবে, তাহলে তো সমস্যা। এখনো পর্যন্ত পুলিশের মধ্যে সরকার সংস্কার করতে পারে নাই। আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের পুলিশ, ছাত্রলীগের পুলিশ। তো এদেরকে আপনি এই স্বপদে বহাল রেখে আপনি আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চান, শিখতে হতে পারে না। সরকারকে 11 মাসে দৃশ্যমান অনেকগুলো সংস্কার করার দরকার ছিল। সচিবালয় থেকে আপনি আওয়ামী সুবিধাভোগী আমলাদেরকে বিতাড়িত করবেন। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল বিসি এসপিরা নিশিরাতে নির্বাচন করেছে তাদেরকে চাকরিচ্যুত করবেন, শাস্তি দিবেন। এই ব্যাপারেও কি আপনার একমত লাগবে? এখনো পর্যন্ত ঢাকা শহর বলেন বা যে বিভাগীয় শহরগুলো রয়েছে, এখানে যে ধরনের জ্যামজট, রাস্তায় বের হলে কি আপনার মনে হয় বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসলে এখন আসছে আপনার কাছে। আবার আসবো রাশেদ খান। এবার মোশাররফ হোসেন, মানে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যে অগ্রগতি সেটার ভিত্তিতে আসলে কি দেখেন? মানে 18টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হচ্ছিল, তার মধ্যে 8টির মতো বা 5টির মতো মোটামুটি আসা গেছে সিদ্ধান্তে। সেই জায়গায় আসলে
জি বলেন। না কিন্তু এখানে আপনি কিন্তু এখানে একটা তো মানে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির একটা চাপ আছে, একটা আকাঙ্ক্ষা আছে মানুষের, সেটাও আছে। মানে সেই জায়গায় যে পরিকল্পনা বা যে অগ্রগতিতে কাজে এটা এগিয়ে যাচ্ছে, সেটা আসলে জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব কিনা, মানে কি দেখেন আসলে? না, আপনাকে একটা জিনিস আমি লক্ষ্য করি, আপনি নিজেই বলেছেন আমরা উপস্থাপনায় যে 18টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। 18টা দফার মধ্যে যদি 8টা বা 9টা বিষয় ঐক্যমত হয়, আমি তো মনে করি বিরাট অগ্রগতি। কারণ রাজনৈতিক দলগুলির নিজস্ব আদর্শ আছে, নিজস্ব ম্যানিফেস্টো আছে, নিজস্ব দলীয় কর্মসূচি আছে, তার সাথে সমন্বয় করে তো আপনি সে সংস্কার প্রস্তাবটা সে অনুমোদন দেবে। কেউ যদি চাপিয়ে দিতে চায়, তার সাথে তার দলের আদর্শ, নীতি, নৈতিকতা, তার অতীতের কর্মকাণ্ড এগুলি হয়তো নাও মিলতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে জাতির বৃহত্তার স্বার্থে কোন বিষয়গুলি সে ঐক্যমত হয়েছে। আমি তো মনে করি বেশ অগ্রগতি। যেমন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে প্রায়, এখন সবাই মিলে ঐক্যমত হয়েছে একটা নির্দলীয় বা কেয়ারটেকার যাই বলেন না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। আমি তো মনে করি এটা বিশাল একটা অগ্রগতি। আপনি দেখবেন এখানে আপার অবস্থা তৈরি হবে, অগ্রগতি, সবার মধ্যে একটা ঐক্যমত হয়েছে। আপনি আর্টিকেল 70 সংশোধন করে সবার মধ্যে ঐক্যমত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য ব্যালেন্স করা হবে, এখানে ঐক্যমত হয়েছে। সুতরাং আমি মনে করি অগ্রগতি যে খুব কম হয়েছে তাই না, কম না, বরং এখানে যে কথাটি রাশেদ খান বলেছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। কেউ যদি মনে করে যে আমার এই প্রস্তাব গ্রহণ করা উচিত, কিন্তু এই ঐক্যমত কমিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কোনো দ্বিমত পোষণ করছে, তাহলে আগামীতে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে সেই দলটি ম্যানিফেস্টোতে উল্লেখ করতে পারে যদি আমাকে ম্যান্ডেট দেন আমি ক্ষমতায় গিয়ে এই কাজ করবো। এখানে তো একটি সুযোগ আছে, জনগণ তো সার্বভৌম, সুতরাং জনগণের উপর ছেড়ে দেওয়া তো অনেকটা ভালো। আর এখন আপনি মনে করেন যদি ইন্টিরিয়াম গভর্নমেন্ট, আমি দেখলাম একজন বিশেষজ্ঞ বলছে যে রাজনৈতিক দলগুলিকে দরকার নেই, আপনি গভর্নমেন্ট করতে পারেন। এখানে এই যে সংস্কারটা আপনি করেন, এটা তো সর্বশেষ আইনে পরিণত করবে পরবর্তী জাতীয় সংসদ, যারা নির্বাচিত হবেন তারা এখন আপনি এই সরকার হয়তো অধ্যাদেশের মাধ্যমে বা যে কোনো কারণে এটাকে হয়তো ঘোষণা করলো যে এই সংশোধন হবে, এই সংস্কার হবে, কিন্তু পরবর্তী গভর্নমেন্ট যদি সেটা না করে তখন আপনি কি করবেন? না কিন্তু আমাদের কাছে তখন তো সুযোগ আছে যে জুলাই সনদে আপনারা তো সেখানে সেটা মেনেই নেবেন, সেটা যারা মানে যদি জুলাই সনদের মধ্যে সেটা ইনক্লুড থাকে তাহলে তো আপনি ওটা মেনেই নিচ্ছেন যে এটা আমি আসি বা রাশেদ খান আসুক বা মাহবুব হাসান আসুক, যেই আসুক সে ওটা করে নেবে সংসদে। এটা তো মেনে নিয়েই তো আপনি সনদটাতে সই করলেন। মিস্টার মাহবুব, এটা যদি করতে হলে আপনাকে তো ঐক্যমত হতে হবে। আপনি কয়টা বিষয়ে ঐক্যমত? প্রশ্ন সেখানে ঐক্যমতের বাইরে কি আপনি ঐক্যমতের বাইরে কি আপনি জুলাই সনদ করতে পারবেন? না করলেও সেটা কার্যকর করা খুব কঠিন হবে। হ্যাঁ, কঠিন। সুতরাং আপনাকে তো ঐক্যমত আসতেই হবে। জুলাই সনদ আপনি যখন করবেন রাজনৈতিক দলগুলির সম্মতির মাধ্যমেই আপনাকে এটা করতে হবে। কিন্তু আপনি এখন কি বলছেন যে যদি সংস্কার না হয়, বিচার না হয়, নির্বাচন হবে না? এটা কি আপনার কোনো গণতান্ত্রিক মানসিকতার প্রকাশ? আমরা তো মনে করি যে এটা গণতন্ত্রের কোনো সূচকে এটার মধ্যে পড়ে, বরং আপনি একটা ফেসিস্ট মনোভাব ব্যক্ত করছেন যে আগে বিচার হতে হবে। তাইলে বিচার তো দরকার নাই, আপনি যারা যারা অপরাধী এফআইআর করা হয়েছে আপনি তাদেরকে সাজা দিয়ে দেন, আইনের কোনো প্রসিডিউর মেনটেন করার দরকার নেই। অর্থাৎ আপনাকে একদিকে আপনি গণতান্ত্রিক উত্তরণের পথে আপনি যাত্রা শুরু করবেন, অন্যদিকে আপনার কথাবার্তার মধ্যে একটা ফেসিস্ট আচরণ থাকবে। এইটা দিয়ে কিন্তু সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বরং আমি মনে করি যদি 50%ও যদি ঐক্যমত হয়, আমি মনে করি সেটা বিরাট অর্থ। না কিন্তু যেগুলো হয়েছে সেগুলো যেমন আপনি 70-এর অনুচ্ছেদের কথা বলছিলেন বা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বিরোধী দল থেকে নিতে হবে সেটা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বা রাষ্ট্রপতির ক্ষমার বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, এগুলো খুবই কমন ইন্টারেস্ট মানে সবগুলো দলের। এখানে রাজনৈতিক দলগুলো খুব ইফেক্টিভ হবে, মানে ইফেক্ট হবে না এই ইয়েগুলো করলে। কিন্তু ধরেন যেগুলো রাষ্ট্রের মূলনীতি বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, মানে এগুলোতে তো আসলে জি না, আমার মূলনীতি কি আমার সাধারণ মানুষের খুব একটা মাথা ব্যথা আছে? মূলনীতি সাধারণ মানুষের খুব একটা বেশি ভাবনা আছে? বরং এইসব জনজীবন যেটা কি নিয়ে না ভাবে সেই সব জিনিসগুলো এনে আমরা এই সংস্কার প্রস্তাবটাকে কিন্তু ধীরে ধীরে জটিল করে দিচ্ছি। আমি বাংলাদেশে আপনি জিজ্ঞাসা করেন, আপনি একটা জরিপ করেন, আপনি দেখেন, আপনি 71 থেকে করেন যে বাংলাদেশের কত % মানুষ এই যে সংবিধানের মূলনীতি পরিবর্তন চায়, অথবা কত লোক এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ আছে, এটা আপনি দেখেন।
আমার মূল দরকার আমি ভোটের অধিকার, আমি ভোট দিতে চাই, আমি একটা গণতান্ত্রিক পরিবেশে বাস করতে চাই, আমি আমার কথা বলার স্বাধীনতা চাই, আমার যে গণতান্ত্রিক রাইটগুলি আছে সেই রাইটগুলিকে আমি কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব, মানুষ সেইটা চিন্তা করে। কিন্তু আপনি কোথা থেকে নিয়ে আসছেন, আপনার মূলনীতি আপনি পরিবর্তন করতে হবে, আমাকে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, আমাকে গণপরিষদ করতে হবে, আমাকে সেকেন্ড রিপাবলিক করতে হবে। আপনি এইগুলি নিয়ে কি বাংলাদেশের মানুষের খুব একটা মাথা ব্যথা আছে? আমাদের কাছে তো মনে হচ্ছে। বরং আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে কি কি বিষয়ে ন্যূনতম আমাদের ঐক্যমত হওয়ার দরকার, সেই বিষয়ে আমার মানে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। রাশেদ খান, কমন ইন্টারেস্টগুলোতে মোটামুটি সমস্যা হয়নি, সবগুলো রাজনৈতিক দল মিলেমিশে সবাই প্রায় একমত হয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যেতে পারেন বলে মনে হয় বা আগে গিয়েছেন এরকম রাজনৈতিক দলগুলো, তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, দলের প্রধানমন্ত্রী ইত্যাদি বিষয়গুলো যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এইগুলোতে যে ধরনের বাধা তৈরি হবে বা বাধা তৈরি হচ্ছে, সেই জায়গায় আসলে ঐক্যমত্য আশা করেন কিনা, কি দেখেন আসলে? দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ সেটির ব্যাপারে একমত হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন সেটির মধ্যেও কিন্তু একমত হয়েছে। এখন দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না, যেটা আমাদের দলের ঘোষণাপত্রে উল্লেখ করা আছে। এখন এই ঘোষণাপত্রে আমরা যে উল্লেখ করেছি, এখন সবাইকে কি আমি এই একমতে আনতে পারবো? এনসিপি যেটা উল্লেখ করেছে সবাইকে কি আনতে পারবেন? আনতে পারবেন না তো। বাংলাদেশের ইসলামিক দলগুলো, অনেকগুলো দল কিন্তু আপনার যাদের আসলে আপনার দলীয় প্রধান দীর্ঘদিন ধরে রয়েছে, বামপন্থী দলগুলো বলেন, অন্য দল বলেন, তারা তো নিজ দলের এতদিন সংস্কার করে নাই। যারা এখন এই কথাগুলো বলছে, তারা আগে দলগুলোকে সংস্কার করতে পারতো। আমরা তো নতুন দল হিসেবে কিন্তু আমরা সেই সংস্কার করেছি। মানে আমি এই জায়গা থেকে যদি ধৈর্যশীল সহনশীল না হই যে আমার সমস্ত চাওয়া পাওয়া অন্যদের সমস্ত চাওয়া পাওয়ার সাথে মিলবে না, এটা খুব স্বাভাবিক, এটা আমাকে মানতেই হবে। আর আপনি যদি মনে করেন যে শতভাগ সংস্কার আজকে হয়ে যাবে, তাহলে আমার কথা হলো যে 11 মাসের সরকার আসলে সেই শতভাগের কতটুকু সংস্কার করতে পেরেছে? সরকারের দরকার ছিল মানুষের কাছে দৃশ্যমান অনেকগুলো সংস্কার হাজির করা, যে এই যে দেখো আমরা 11 মাসে এই পরিবর্তন করেছি। এখনো পর্যন্ত সরকার তো সংস্কার শুরুই করে নাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। অর্থাৎ সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটাই ঘাটতি রয়েছে, যেটি কিন্তু আমরা বিভিন্ন জনের বক্তব্যের মাধ্যমে শুনছি যে সরকার কেন 11 মাসে এই কাজগুলো করতে পারলো না। দেখেন, সরকার শুরুতে যে কাজগুলো করতে পারতো, আজকে 11 মাসে চাইলেও কিন্তু সরকার সেই কাজগুলো, সেই সিদ্ধান্তে যেতে পারবে না। একজন বক্তা যেটি বলেছেন, মানে আপনার খবরের প্রথমে, যে দলগুলোকে এত গুরুত্ব দেওয়ার দরকার কি, সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো আমার কথা হলো যে ঠিক আছে, তার কথাও ঠিক আছে, কিন্তু কথা হলো যে দলগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি সব সিদ্ধান্ত নিয়ে ফেলান, তাহলে আগামীতে যিনি ক্ষমতায় যাবেন তিনি যদি ওই সিদ্ধান্তের বাস্তবায়ন না করেন, তাহলে ওই সময় যে আরেকটি সংকট তৈরি হবে, সেই সংকটের চিন্তা কি তিনি করেছেন? করেননি। এই প্রশ্নটা যেহেতু আপনি উল্লেখই করলেন, আমি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে সরাসরি জিজ্ঞেস করতে চাই। আমার আর 1 থেকে 1.5 মিনিটের মতো সময় আছে। তোফায়েল আহমেদ মনে করেন যে কিছু বিষয়ে দলগুলো একমত না হলেও দেশের স্বার্থে কিছু বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। যদি এমন হয়, যদি এরকম নিয়ে ফেলে, ঐক্যমত্য না হলেও যদি সিদ্ধান্ত আসে, তখন আসলে বিএনপির রিয়াকশন কি হবে? না, এখানে আপনি দেখেন, আপনি চাপিয়ে দেবেন। আপনি তো এখানে বলছেন যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চান, তো সুতরাং গণতান্ত্রিক, একদিকে আপনি মুখে বললেন গণতান্ত্রিক বাংলাদেশ করতে চান, অন্যদিকে আপনি স্যারের মতো, ফেসিস্টের মতো আপনি জনগণের মতামতকে উপেক্ষা, জনগণ কি, আমরা জনগণের মতামত কি বলেন, আমরা এখন রাজনৈতিক দলগুলিকে বুঝি আমরা, কারণ এখন পার্লামেন্ট নাই। পার্লামেন্ট না থাকলে এই রাজনৈতিক দলগুলির কণ্ঠকেই আমরা মনে করি যে এরাই জনগণের পক্ষে কথাগুলি বলছে। সুতরাং তোফায়েল আহমেদ সাহেব যে কথাটি বলছে, আমি মনে করি না এটা খুব গণতান্ত্রিক ভাষা না, বরং এটা যারা কিছু কিছু লোক আছে নানা ক্ষেত্রে যখন সুবিধা হয় তখন তাদের মতো কথা বলে। আরে বাস্তবায়ন করা তো অত্যন্ত কঠিন, আমরা তো এই কাজগুলি তো বাস্তবায়ন করতে হবে। আজকে শুধু যদি আমরা বলি যে এইটা আমরা করবো, এইটা আমরা করবো, আপনি দেখেন এখানে আমি একটা কথা বলি, আপনি সংসদে কেয়ারটেকার বা নির্দলীয় সরকার পরিবর্তন করেছেন, সুতরাং নির্বাচনকালীন সময়টা একটা নিরপেক্ষ নির্বাচন হবে। যদি কোন দল জন আকাঙ্ক্ষাকে পূরণ না করতে পারে, তাহলে জনগণের তো সেই ম্যান্ডেট আছে সেই দলকে পরাজিত করা বা দলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আপনি চাপিয়ে কেন দেবেন?
এই সুযোগ তো জনগণের কাছে আছে। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে। আপনি দেখেন, আমরা যদি 91, 96, 2001, 2008 যদি পর্যালোচনা করি, কেয়ারটেকার গভর্নমেন্টে রানে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু জয়লাভের সম্ভাবনা থাকে না। সুতরাং কারণ জনগণ তখন তার সার্বভৌম ক্ষমতাটা কিন্তু প্রয়োগ করে। সুতরাং আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে জনগণের মতামতকে উপেক্ষা করে আপনি বলবেন এটা চাপিয়ে দেবেন। নট, ইট ইজ নট এ ডেমোক্রেসি। অনেক ধন্যবাদ। আমি 30 সেকেন্ডে একটু একটা বিষয় বলতে চাই, যদি আমাকে শেষ করতে বলা হচ্ছে, যদি সুযোগ হয় 15 সেকেন্ডে যদি শেষ করতে পারেন। হ্যাঁ, আমি দেখেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা বাংলাদেশে ছিল, এই ব্যাপারে কিন্তু দলগুলো এখন একমত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি দলের প্রতি তাদের কিন্তু আশীর্বাদ রয়েছে, তাদের সহানুভূতি রয়েছে। সেই জায়গা থেকে আমি যদি এখন বলি যে এই সরকারের অধীনে আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে সরকারের প্রধান সেই দাবি কি গণ অধিকার পরিষদ করছে এখন? না, আমি সেটাই বলছি, মানে যদি আসে সরকার করতে পারবে। হ্যাঁ, আমি দাবি করতেই পারি। সরকার যেহেতু এই সরকারের অনেক ধন্যবাদ রাশিদ খান এবং ABM মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গেই থাকুন।